তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। হঠাৎ করে এই গানটা গাইলাম কেন বলতে ভালো লাগলো, কারণ এই গানটার উপর কালকে আমি শর্টস করেছি। যাই হোক, চলে আসলাম কফি নিয়ে। কালকেও কফি নিয়ে বসেছিলাম তোমাদের কাছে ভাট বকবো বলে, কিন্তু কিছুক্ষণ বকার পরে মন লাগলো না, তাই কেটে দিলাম। তা পরপর দুদিন তোমাদের কাছে আসিনি, তো আজকে আবার আসলাম। মন লাগলো যে তোমার সাথে একটু কথা বলি। অ্যাকচুয়ালি কথাই বা বলবো কি, যা চতুর্দিকের অবস্থা, সত্যি কথাই মানে এই ডাক্তারের ঘটনাটা না ভোলা যাচ্ছে না। অবশ্য ডাক্তারের ঘটনাটা কেন, এরকম তো ঘটনা আরও হয়েছে। বলো, 2019 সালে তেলেঙ্গানার ঘটনাটা তোমরা সবাই জানো তো। একটা লেডি ডক্টর পেশেন্ট দেখে বাড়ি ফিরছিল, সামথিং লাইক দিস। রাত্রিবেলা তার স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না, তোমরা জানো নিশ্চয়ই। সেখানে ট্রাক ড্রাইভারের একটা ট্রাক রাস্তায় ছিল, সেই ট্রাক ড্রাইভারের কাছে হেল্প চাইতে যায় এবং তারা প্রত্যেকে মিলে, আরও কয়েকজন মিলে, ট্রাক ড্রাইভার সহ কজন মিলে যেন তোমার করেছিল, মেয়েটাকে, ডক্টরটাকে রেপ করেছিল। সেটার কিন্তু ফাইনাল আঞ্জাম কিন্তু দিয়েও দিয়েছে তেলেঙ্গানা কপস, কিন্তু সাথে সাথে 4 জনকে এনকাউন্টার করে দিয়েছে, ইউ অল নো। তো যাই হোক, এই যে মানে এই রেপ ফেপ চতুর্দিকে এত কিছু না, শোনার পরে যখন ইউটিউব খুলে যখন দেখি ওর পিন্ডি চটকাচ্ছে, আর ভালো লাগে না, সত্যিই বলছি, ভালো লাগে না। মানে এত আজগুবি গল্প, এর সাথে শুয়ে দিচ্ছে, ওর সাথে শুয়ে দিচ্ছে, এর সাথে শুয়ে বাচ্চা করে দিচ্ছে। আর সত্যিই বলছি, আর ভালো লাগে না, লিটারালি আর ভালো লাগে না। এখন মনে হয় যদি খুলে, যদি এরকম মানে শুধু কেউ নিজের ঘটনা বলে, আনন্দের ঘটনা বলে, ঘুরতে গেছে সেটা বলে, মজার কোনো গল্প বলে, ওগুলো ভালো লাগে, কিন্তু এইগুলো আর ভালো লাগে না। একে নিয়ে বলা, ওকে নিয়ে বলা, কেন একে নিয়ে বলে ওকে নিয়ে বলে কী শান্তিটা পাচ্ছে? এত রিভেঞ্জফুল মাইন্ডেড প্রত্যেকে হয়ে গেছে। আমি জানতাম পুরুষরা খুব এরকম হয়, কিন্তু দেখছি মহিলারা এর থেকে বেশি হয় নোংরা। মানে তারা মানে কীভাবে আর একটা মহিলাকে কীভাবে তাকে মানসিক হ্যারাস করবে, তাকে কিভাবে টেনশন দেবে, তাকে কিভাবে মানে মানে এমন তাদের মানে ব্যবহার, যেন মনে হয় এক্ষুনি যদি সেই মহিলাটা, মানে যার প্রতি তার সেই নেগেটিভ ব্যবহারটা দেখাচ্ছে, মরে যায় বা তড়পে মরে, তারা ভীষণ আনন্দ পাবে। না, ভালো লাগে না, সত্যি বলছি। আমি কোনোদিনই এরকম না, মাঝখানে একটুখানি বলে ফেলেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি বরাবরই আমি নিজের মতন থাকতে ভালোবাসি, নিজেরটা নিয়েই কনসার্ন। যাই হোক, যত ভাবি ডাক্তারের কথাটা মাথায় নেব না, ঠিক মানে কোনো না কোনোভাবে এটা আমার চারিত্রিক দোষ মনে হয়। হাজার চেষ্টা করলেও আমি না ওই মাঝে মধ্যেই না ওর ছবিটা আমার মনে পড়ে যাচ্ছে। ওই যে একটা ছবি খুব হয়েছে না, যেখানে পাটা ওর ফাঁক করা আছে, ওপরে একটা স্কাই ব্লু কালারের তোমার চাদর মানে এলোথেলোভাবে দেওয়া আছে, মুখটা ওরকম, হাতটা এরকমভাবে, ওটা না কিছুতেও ভুলতে পারছি না, এই কি। আর আমার ভীষণ রকমভাবে মানে আমার ইমাজিনেশনটা এত বাজে, আমি ওই জায়গায় শুধু আমার মেয়েকে দেখছি, মানে এত বাজে এইটা, মানে আমি কি বলবো, আমার মাথা থেকে বেরোচ্ছেই না, কবে বেরোবে তা কে জানে। এই যে ছবিটা দেখে ফেলেছি, কিছুতেও সেই মানে মাথা থেকে সরছে না। তারপরে কুলে যদি মানুষ, আমি তাই ভাবি, যদি আমার যদি এরকম হয়, তাহলে কি আমি শুধু একা এরকম ফিল করি, আর কি কেউ ফিল করে না এই ব্যাপারগুলো? এই এত বড় যে ঘটনাটা ঘটার পরে এই ব্যাপারগুলো, যে আমি যেমন আমার মেয়েকে ওর জায়গায় শুয়ে দিয়েছি, ঠিক যেভাবে ও শুয়ে রয়েছে, যেভাবে ওর ছবিটা এসছে, সেইভাবেই আমি আমার মেয়েকে দেখছি। বোঝো যে কত বড় এটা পেন আমার কাছে। এটা বোধহয় আর কারো হয় না, মানে আমি বোধহয় একাই বোধহয় ফিল করি।
তারপরে কি কারো মনে হয় যে খুলে কারো সম্বন্ধে বাজে কথা বল? না, ভাল লাগে না। কারণ মানুষ জানে না কার কখন কীভাবে কীরকম পরিস্থিতিতে তার মৃত্যুটা হবে। এটা যখন চিন্তা করি তখন ভাবি না বাবা, কারোর সম্বন্ধে খারাপ ভাববো না, কারোর সম্বন্ধে কোনো রকম এরকম চিন্তাই করবো না যে এ খারাপ হোক, বা খারাপ করতেও চাইবো না। কারণ আমি এইগুলো চিন্তা করে বা করে কিন্তু আখেরে আমার কি ভালো করছি যদি সত্যিকারের সে থেকে থাকে। সে তো জানে আমাদের মনের অবস্থা কি, আমরা কি চিন্তা করছি, কার জন্য কি চিন্তা করছি। তো আমি কেন এই সমস্ত রিভেঞ্জফুল মাইন্ড নিয়ে উল্টো পাল্টা কারুর জন্য একটা ঘেন্না পোষণ করে তাকে নিয়ে নানান রকমভাবে ভাববো? ওটা আমার ভুল। আমি যদি ভেবে থাকি না, ওটা আমার ভুল, সম্পূর্ণ আমার ভুল। কারণ আমি কাউকে মারার কেউ না, মারার জন্য তো সে বসে আছে, কার কখন হবে তাই জানে। আমি কেন করতে যাব? হ্যাঁ, রাগ হলে দুটো বাজে কথা বলি, কেন বাজে চিন্তা করব কারু সম্বন্ধে? না না, ভুল, একদম ভুল এই ভাবনাগুলো। যাই হোক, যেটা বলার জন্য যে সত্যি কথাই মানে আমার এত মানে মাথায় উল্টো পাল্টা চিন্তা আসছে না, কি বলবো। শুধু আমার মেয়েকে দিচ্ছি জানো, আমার মানে কান্না পায়। এই কিছুতেও আমি হাজার চেষ্টা করলেও মাথা থেকে বার করতে পারবো না। যতদিন না মানে আস্তে 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 মানে এটা যতদিন না, এই ইয়েটা যতদিন না বন্ধ হবে, আর এই ছবিটা যতদিন আমার মাথায় থাকবে ততদিন আমি আমার মেয়েকেই দেখব। আমি তো দেখেছি ডক্টর মৌমিতার ছবি, তাহলে আমার মেয়ে কেন আসছে ওখানে? ওর জায়গায় আমার মেয়ে, ওর জায়গায় আমার মেয়ে, কিছুতেও বার হচ্ছে না। একটা ইয়ে বলি, মাঝখানে আজ থেকে আমি 2016-17 ঘটনাটা বলছি। আমাদের এমন একটা পরিস্থিতি এসেছিল, আমি আর আমার মেয়ে একটা চিন্তাই করে নিয়েছিলাম, মা আমরা যদি এখন তাহলে সুইসাইড করি তাহলে কী করবো। এবার দেখো, আমার গাড়িটা, আমার তখন ন্যানো ছিল। এবার ন্যানোর আমি কাউকে দিয়ে যাবো কেন? এটা আমার প্রিয় গাড়ি। আমার যদি কিছু হয়, আমরা যদি কেউ না থাকি, তাহলে গাড়িটা তো কেউ না কেউ নেবে। ধরো আমার দিদি নিয়ে নিল, তাই বা কেন আমি দেবো? কষ্ট করে টাকা আমি দিলাম, দিদি নিয়ে নেবে। বা আমার আলমারি ভর্তি জামা কাপড়, সেটাও আমার হয়তো দিদি নিয়ে নেবে, কেন আমি দেবো? এই ব্যাপারটা আগে কিন্তু ছিল না এরকম মনোভাব, কিন্তু মাঝখানে এই মনোভাবটা এসেছিলো, কেন দেবো, কেন করবো, এরকম ব্যাপার। যাই হোক, তাই আমি বলেছিলাম যে এক কাজ করবো, গাড়িটা আমরা বেচে দেবো। এই আর কি মেয়ের সাথে আমাদের আলোচনা হচ্ছে। আমার গাড়িটা বেচে দেবো, গাড়িটা বেচে যা টাকা পাবো সেই টাকা দিয়ে, আর যেহেতু আমার সিভিল ইয়ে ভালো আছে, সিভিলটা ভালো আছে, আমি আবার 1-2 লাখ টাকা লোন করবো। 1-2 লাখ টাকা লোন করে আমরা অ্যাব্রড ঘুরে আসবো, একটু অ্যাব্রড। আর এদিকে, আর যদি অ্যাব্রড না পারি অন্তত সিমলা, কাশ্মীর, এইগুলো, এই দুটো জায়গা আমার মেয়ের খুব ঘোরার ইচ্ছে, এগুলো ঘুরবো। তারপরে গাড়িটাও নেই তো হয়ে গেল। আর আলমারির জামা কাপড়গুলো পারলে একটু দিন দুঃখীদের দিয়ে দেবো, কয়েকটা হয়তো দিদিকে দেবো, দিয়ে আমি আর আমার মেয়ে লোলোকে, মানে তখন আমাদের লোলো ছিল, তখন আর কোনো কুকুর ছিল না, লোলোকে বিষ খাওয়াবো, বিষ খাইয়ে তাকে ইয়ে করে দিয়ে অন্যরকম, কারণ কেউ নেবে না লোলোকে, কেউ নেবে না, আর লোলোকে রেখে দিয়ে যাবো না। আমি আরও বালি ব্রিজে গিয়ে বালি ব্রিজ থেকে ঝাঁপ দেবো। এই ধরনের গল্প হতো আমাদের, মানে গল্প মানে এই একটা টাইমে এরকম হয়ে গেছিলো। কিন্তু আমরা করবো। তা আমি তখন বললাম, বাবা চিন্তা করলাম বালি ব্রিজ থেকে গঙ্গা নদীর হাইট, আমি তো লাভ দিতে গিয়ে মানে ওইখানেই আমি হার্ট ফেল করবো, আমাকে মানে নিচে মানে জলের
জলে যখন আমি ডুববো আমি মরা, কারণ আমি যখন লাফ দেবো ওখান থেকেই তো আমি মানে বালি ব্রিজ থেকে তোমার গঙ্গার ডেপটা মানে হাইটটা তাও কত হবে, 20-25 তলা, তার বেশি ছাড়া কম না, অত তলা মানে হাইট। তা আমি তো পারবো না, আমি তো এমনি মরে যাবো, তো সেটা তো একটা কষ্ট হবে। আমি বললাম বাবা ডেথ পেন হবে? বলে হ্যাঁ মা, মৃত্যুর সময় তো একটা পেন তো তুমি ফিল করবে। বললাম বাবা তাহলে ঝাঁপ দেওয়া ক্যান্সেল। আচ্ছা তাহলে এবার কী করবো? ঘুমের ওষুধ খাবো। আচ্ছা ঘুমের ওষুধ আমাদেরকে কেন দেবে লোকে? ডাক্তার তো মানে ডাক্তার তো এমনি ঘুমের ওষুধ দেয় না, আর উইদাউট প্রেসক্রিপশন ওষুধের দোকানে ঘুমের ওষুধ দেবে না, তো ওটাও ক্যান্সেল। আচ্ছা আমাদের সামনে লাইন আছে, তাহলে কি লাইনে গলা দেবো? মামা লাইনে গলা কী করে দেয়? লাইনে গলা দিয়ে যখন ট্রেনটা আসবে সেটা দেখেই তো আমি আর্ট ফেল করবো, সেটা ক্যান্সেল। কারণ ভয়টা পেতে চাইছি, মানে এমন হবে এমনি মানে জানলাম না হয়ে গেল, তো এরকম তো হবে না, জানলাম না হয়ে গেল। কারণ ট্রেনটাও যখন দূর থেকে আসবে আমাকে তখন তো লাইনে শুয়ে পড়তে হবে, সেটা তো আমি পারবো না, এমনিতেই আমার হার্ট ব্লক হয়ে যাবে তখনই যখন ট্রেনটা আসছে, আমি কী করে শোবো? তাহলে হবেটা কি? সব কিছুই ক্যান্সেল, এটা না ওটা না সেটা না, ক্যান্সেল। গলায় দড়ি না, না সম্ভব নাকি? শ্বাসরোধ করা সামান্য একটু শ্বাস, যখন আমার শ্বাসকষ্ট আমি সাথে সাথে আমি ওষুধ সাথে সাথে ইনহেলার টেনে নিই, শ্বাসরোধ করে সেটাও আমার কষ্ট। তাহলে কোনো কিছুতেই আমরা আর কি ইয়ে করতে পারিনি। তো যাই হোক, তাই সুইসাইড করাটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, যে না ওটা করবো না। আফটার অল এই জীবনটা একবারই এসছে, তা সেটা যত কষ্টরই হোক না কেন তবু তো লাইফ পেয়েছি, হাত পা সব ঠিকঠাক আছে, যতদিন আছে যেভাবে আছে যেরকমভাবে আমরা পারছি সেভাবেই আমরা থেকে লাইফটাকে উপভোগ করে যাই। তাই জন্য আমাদের সুইসাইড করাটা ক্যান্সেল হয়ে গেল। তারপর তো এখন তো আরও সম্ভব না, আরও এতগুলো কুকুর সম্ভব না, কারণ এতগুলো মানে নিজেদের লাইফ দেব সেটা তো একটা পাপ করবোই, তারপর এতগুলো কুকুরকেও মেরে দেবো সেটাও একটা পাপ করবো, তো সেটা হয় না, কারণ আমি আমার বাচ্চাদের কোথায় দিয়ে যাব, তাই জন্য এই জিনিস ক্যান্সেল হয়ে গেল। কিন্তু যখন এই যে মৃত্যুটা দেখছি, মানে তুমি এখন তোমরা মনে করতে পারো যে তুমি এই কথাগুলো তোমার কথাগুলোর কোনো মানে নেই, সত্যিই মানে নেই। কারণ আমি কেন বলছি আমি তোমাদের বলি, যেন আমার একটা মানে ভিতরে ভিতরে যে এই সবই তো রিসেন্টলি ডক্টরের ঘটনাটা ঘটলো, তো আমি ওটার জন্যে যে মৃত্যুটা ডেথটা নিয়েই আমি খুব ভয় আর কি, যে এ যে কীভাবে মর্মান্তিকভাবে ওর যেভাবে হয়েছে এরকম যদি আমাদের হয় কি করব, কীরকম কষ্টটা হবে। সামান্য আমার হাতে একটু পেরেক ফুটো, এখানে পেরেক লেগেছে, দেখো এখনও ব্যথা আছে, এই জায়গাটা একটু দেখো লাল রয়েছে, দেখেছো? তাই মানে আহা উ করে সেই দিনকে আমি রান্নাই করলাম না। আমার মেয়ে স্কুলের থেকে ফোন করে বললো মা তোমাকে রান্না করতেই হবে না, কারণ যেহেতু আমি হাতটা এরকম মুট করতে পারছিলাম, সেখানে ওই ডাক্তারটা কীভাবে ওই রকম কষ্ট করলো, তাহলে আমাদের ডেথটা কীভাবে হবে? তখনই না নানান রকম আমার মাথায় ঢুকে যায়। কীরকম মাথায় ঢুকে যায়? এই যে আমাদের পাড়ায় এক অনুদি, আমি তোমাদের বলেছিলাম বোধহয়, অনুদি এরকম তোমার কোলন ক্যান্সারে মারা গেল। কি দারুণ ছিল ওর ড্রেসপত্র দেখে, আমরা মানে পুজোর সময় ওয়েট করতাম ও কী পরে বেরোবে, মানে সমস্ত সময় আটকে ড্রেস করতো। সেই অনুদি তুমি ভাবতে পারো তোমরা, 2015 সালেও অনুদি ভালো, কারণ আমার পিসামশাই মারা গেছিলো আমার মনে আছে, মানে দেখতে এসেছিলো, যখন মারা গেছিলো তখন দেখতে এসেছিলো, আমরা তো ছিলাম, ও এসেছিলো দেখতে, তারপরে শ্রাদ্ধেতে ওকে নেমন্তন্ন করা হয়েছিল, এসেছিলো। হ্যাঁ, তো আমার এখনও ওই জায়গাটা জল মানে চোখে ভাসে, যে শ্রাদ্ধের খাওয়া খেয়ে ও সিঁড়ি দিয়ে নামছে, আমরা দেখতে পাচ্ছি ও সিঁড়ি দিয়ে নামছে। হ্যাঁ, তো মানে এই মানে ওই এক একটা হয় না জিনিসটা, তোমার সিনটা তোমার চোখে ভাসে, যে খেয়ে দিয়ে ও নিচে নামছে সিঁড়ি দিয়ে, মানে আমাদের পিসির বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নামছে। 2015 পিসে মশাই মারা গেছে 14 ফেব্রুয়ারিতে। 2015 ডিসেম্বর থেকে আমরা শুনছি ও শরীর খারাপ। তারপরে 2016তে তো ধরা পড়লো, মানে ওজন কমে আসছে, কালো হয়ে যাচ্ছে, তো খুব ফর্সা কালো হয়ে যাচ্ছিলো,
পটি হচ্ছিল। তারপরেই শুনি যে অনুদির ক্যান্সার, ওকে ডাক্তার পুরো লিকুইডের ওপর থাকতে বলেছে, কোনো সলিড ফুড খেতে পারবে না। তারপরে ভাবতে পারবে না, শুধু দেখেছি ওকে, মানে ওর বাড়িতে শুধু অ্যাম্বুলেন্স আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। এই নিয়ে গেল, এই দুদিন বাদে আবার আসলো, আবার নিয়ে গেল, মানে শুধু অ্যাম্বুলেন্স এসছে গেছে, এসছে গেছে। তারপরেই তার অত সুন্দর চুল খুলে, আর তারপর সে এইটুকুনি, এই লম্বা আর ছোট্ট খাট্টো হয়ে গেছিলো। যদিও আমি লাস্টের মানে ডেথটা যখন হয়েছে আমি দেখতে যাইনি। যাই হোক, ওটাই বলি, তো মানুষের মৃত্যুর কথা তো কেউ বলতে পারে না, কী কষ্ট পেয়ে মরেছে। অথচ ভীষণ গোপাল বিশ্বাসী ছিল, যে কোনো কথায় গোপাল, যে কোনো কথায় গোপাল। আর হেন কোনো উপোস ছিল না যে অনুদি করেনি। কী কষ্ট পেয়ে মারা গেছে, কি সোমবার, কি মঙ্গলবার, কি বুধবার, কিছুই তো তার জানা ছিল না। মনের ভেতরে কম কষ্ট পেয়েছে যে আমি মরে যাব, আমার এই রকম রোগ, আমি এই কষ্ট পাচ্ছি, ভাবো তো। তাই ভাবি, এত যখন দুনিয়াদারিতে এত কষ্ট, কেউ তো কারো ডেথটার কথা বলতে পারে না, আর কীভাবে হবে আমি নিজেও জানি না আমার কীভাবে হবে, এবং না ভাবলেও না শিউরে উঠি যে কী হবে। পড়লাম মরলাম এরকম তো ভাগ্যবানদের হয়, পড়লাম মরলাম সেটা তো মানে রেয়ার কেস। যারা হয় তারা, তাদের কপাল খুব ভালো, তারা হয়তো কোনো পাপ কাজই করেনি। যাই হোক, তাই জন্যই বলছি, মানে তাই ভাবি যে আজকে আমি ইউটিউবে এসছি 2 বছর, আমি 2 বছরে যত মানুষ দেখে ফেললাম না, অনেক মানুষ দেখলাম, তো সব মানুষদের মধ্যেই একটা মানে যে কথাবার্তার থ্রো যেগুলো আমি পেয়েছি, আমি তো সব থেকে বেশি এফেক্টেড। যে যাই বলুক, ওয়ার্স্ট এফেক্টেড আমি, ওয়ার্স্ট এফেক্টেড আমি। স্টিল নাও এখনও পর্যন্ত ছাড়িনি। সে আমি বন্ধ করে দিই, তাদেরকে নিয়ে কিছু বলছি না, কাউকে নিয়ে কোনো কথা বলি না, স্টিল নাও ওয়ার্স্ট এফেক্টেড আমি। কিন্তু আমার মধ্যে সত্যি কথা বলতে, আমি এইভাবে কাউকে, মানে যেভাবে এখন লোকে, একটা লোক আর একটা লোককে বলছে, একটা মানুষ আর একটা মানুষকে বলছে, আমি সত্যি ভাবতে পারি না, আমি ভাবতে পারি না। সত্যি বলছি, আমার ইউটিউবটা করার আর এখন একদম ইচ্ছা নেই। একটা দোকানঘর দেখো কপাল কীরকম, দোকানঘর একটা নেব চিন্তা করেছিলাম, দোকানঘরটা ডিসপিউট, কাগজপত্র ঠিকঠাক নেই, নিতে পারলাম না। আমার বিশ্বাস করো, এখন আমার ইউটিউবটা করতে আমার একদম ভালো লাগে না, শুধুমাত্র কিছু মানুষের জন্যে আমার ইউটিউব করা। আর একটা অ্যাডিকশনও আছে, লাইভে বসা। দেখবে আমার লাইভে কিন্তু এখন কোনো ইউটিউবের কেউ কিন্তু আসে না, কেউ না। আর আমি খুব খুব হ্যাপি তার জন্য যে আমার লাইভে সব বাইরের লোক। বিকজ আমি আমার লাইভে কোনো রকম কুটকচালি, পিন্ডি চটকানো চটকি আমি কিচ্ছু চাই না। অনেক করা হয়েছে, অনেক জেনেছি, অনেক বুঝেছি, অনেক বলেছি। এখন আমি সত্যিই বলছি, আমি কারোর প্রতি না আমি কোনো হার্ড ফিলিংস রাখি না, এমনিও আমার নেই সেরকম, সেইভাবে নেই। যে যা বলছে বলুক, আমার কানে না আসলেই হলো, ব্যাস এইটুকুনি। আর ওয়ান্স তুমি যে জিনিসটা দেখবে না, সেই জিনিসটার নোটিফিকেশনও তোমার কাছে আসবে না। তুমি দেখা যখন বন্ধ করে দেবে না, সেটা নোটিফিকেশনও তোমার কাছে আসবে না, টিল দ্য টাইম তোমাকে কেউ বলছে, তবে না তুমি জানতে পারবে, আদারওয়াইজ জানতে পারবে না। যাই হোক, আমি যেটা বলার জন্য সেটাই হলো যে ইউটিউবটা আস্তে 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 আমি ছেড়ে দেবো, কারণ আমার ভালো লাগে না, আর ভালো লাগছেও না, একদম ভালো লাগছে না, একদম না। মানে সত্যি বলছি, মানে বিশ্বাস করো, আমার আসতে ইচ্ছা করে না, কারণ অনেক কিছু দেখছি তো, দেখার পরে না আর ভালো লাগে না। আমি যেন মনে হয় যে এই যে আমি মানুষটাই মনে হয় খারাপ, তাই জন্যে লোকে আমাকে নিয়ে বলতে পারে, আমাকে নিয়ে বলছে। ওই যে কে যেন একটা বলেছিল আমাকে কমেন্টে, তুমি সফট টার্গেট। অ্যাকচুয়ালি তাই, আমি অ্যাকচুয়ালি খুব নরম তো, আর ভীষণ দুর্বল, মানে ভয় পেয়ে যাই, অল্পতেই ভয় পাই, অল্পতেই প্যানিক করে যাই, কারণ আমার তো কেউ নেই না মাথার ওপর।
কেউ নেই মাথার উপর। তারপর অর্থ বলো যে বিশাল কিছু, তা কিন্তু না। যথেষ্ট কষ্ট করা হয়, যথেষ্ট কষ্ট করে কিন্তু আজকে এই জায়গাটায় আমরা এসেছি। যাই হোক, এটাই বলার যে সত্যি বলছি এই মেয়েটার মৃত্যুটা এত মানে নৃশংস ওয়ার্ডটাও মনে হয় খুব কম বলা হবে। এটা কারুর এফেক্ট পড়ছে না, আমি এটা জানতে চাইছি। কারুর কি এফেক্ট পড়েনি? মানে আমি একটা ভিডিও মেয়েটার সম্বন্ধে করে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে আমি আবার যে কে সেই আমার চরিত্রে ফিরে আসলাম, আমি এর নামে ওর নামে পিন্ডি চটকাতে শুরু করলাম। একটু মনে হয় না, কি জানি, আমি মনে হয় খারাপ মনে হয়, কারণ আমার এই চারিত্রিক দোষটা আছে যে আমি কিন্তু ওই মেয়েটার জায়গায় আমার মেয়েকে দেখছি। ফলে কি হচ্ছে, আমি তখন বাবা খালি ভগবানকে বলছি, ঠাকুর আমার কোনো অন্যায় তুমি কিন্তু নিও না, আমার যদি কোনো পাপ থাকে সেই পাপটা তুমি রিকনসিডার করো। দেখো সত্যিকারের আমি সেই পাপটা থেকে আমি মানে আমাকে কোনো রকমভাবে ইয়ে করা যায় কি না, কনসিডার করা যায় কি না। আমার যা হয় হবে, কিন্তু আমার মেয়েটাকে তুমি কিন্তু কোনো রকম কোনো বিপদে ফেলো না, কারণ আমার মেয়ে সেই মানে কারুরই সন্তান কি খারাপ, কারুরই সন্তান খারাপ না, তাই কি? কিন্তু কাউকেই তুমি খারাপ রেখো না। ইনফ্যাক্ট আমার যে কষ্টটা হচ্ছে আমি তোমাদের বোঝাতে পারছি না, ঠিক কী করে বোঝাবো। তোমাদের কারুর এরকম হয় কি না যে এরকম তোমরা ফিল করো, মানে যেটা দেখলে, যেমন আমি যেটা দেখলাম সেটাতে আমার মেয়েকে ফেলে দিলাম, কি আমাকে ফেলে দিলাম। এখন কিন্তু আমাকে ফেলিনি, এখন আমার মেয়েটাকেই ফেলে দিচ্ছি, আর এটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বোঝাতেই পারবো না যে আমি কী করে মাথা থেকে বার করব, জানি না। আমি কিন্তু আবার ভগবান পেতেছি, আবার ঠাকুর পেতেছি, আমার মেয়ে আবার পুজো শুরু করেছে, সব কিছু। কিন্তু মানে কী করলে আমি এই ব্যাপার থেকে, এই যে এখন যেই ব্যাপারটা চলছে, আমার মেয়েকে আমি শুইয়ে দিচ্ছি ওই মেয়েটার জায়গায়, কীভাবে আমি ইয়ে করবো, শান্তি পাবো। তাই আমি বলতে চাইছি, আর কারুর এফেক্ট এরকম হয় না যে সবাই বলতে শুরু করে দেয়, কারুর ভয় লাগে না, কষ্ট হয় না, দুঃখ হয় না, কি জানি। ব্যাস এইটুকুনি বলার ছিল। আর একটা জিনিস তোমাদের বলবো, তোমরা কেউ বলতে পারবে যে কলা না বেশি দিন থাকতে চায় না, কলা তো ফ্রিজে রাখা যায় না। ধরো একটা জায়গা কলা কিনলে তুমি 4টে কলা কিনবে, 2টো কলা না, মানে 2টো কলা তো তোমাকে দেবে না। ধরো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিলে কি তোমাকে একটা থোক নিতে হবে, 4টে কলা 5টা কলা এরকম একটা হ্যান্ড নিতে হবে। তো নিলে এবার ডেলি মেয়ে হয়তো একটা করে কলা খায়, তো ধরো 4টে কলা তো 4 দিনে খাবে, কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কীভাবে রাখতে পারি বলো তো কলা, আমাকে একটুখানি জানিও প্লিজ। লাভ ইউ অল।